হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, নিরাপদে আছো। তোমাদের সুস্থতা কামনা করছি। তোমরা যারা সরকারি সাদত কলেজ সহ অন্যান্য সরকারি বেসরকারি কলেজে অর্থনীতি বিভাগে সমান তৃতীয় বর্ষ শ্রেণীতে অধ্যয়ন করছো, তোমাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অনলাইন পর্বের এই ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ওমর আলী, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি সাদত কলেজ, করটিয়া, টাঙ্গাইল। তোমরা যারা অর্থনীতি বিভাগে সম্মান তৃতীয় বর্ষে অধ্যয়ন করছো, তাদের অনলাইন পর্বের এই বক্তৃতা 12তে আন্তরিক স্বাগতম। তোমরা ইতিপূর্বে 11টি ক্লাস গ্রহণ করেছ। আজকে 12তম ক্লাস, বক্তৃতা 12। এই বক্তৃতা 12তে আমরা দুটি বিষয় পড়ব। তার মধ্যে একটি হচ্ছে অর্থের বিভিন্ন ধারণা, M1, M2, M3 ও M4। আমরা অর্থের যোগানের প্রেক্ষিতে এই ধারণাগুলোকে ব্যাখ্যা করে থাকি। এই ধারণাগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পড়ব। তারপরে পড়ব আমরা সংকীর্ণ ও বিস্তৃত মুদ্রার মধ্যে পার্থক্য কী। এই দুটা বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে পড়ব। তো আশা করি তোমরা শেষ অবধি আমার সাথে ভালোভাবে বোঝার চেষ্টা করবে, আমার সঙ্গেই থাকবে। শিক্ষার্থীরা, M1 বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে অর্থের যোগানের একটি প্রকার হচ্ছে M1। এটাকে সংকীর্ণ অর্থে মুদ্রা বলা হয়ে থাকে, ইংরেজিতে বলা হয় ন্যারো মানি। এই ন্যারো মানি কাকে বলা হয়? মানি বা অর্থ বা মুদ্রা কাকে বলে? আমরা মানি বা অর্থের মুদ্রার সংজ্ঞা যেটা জেনেছি সেটা হচ্ছে যে বস্তু বিনিময়ের মাধ্যম, লেনদেনের পরিমাপক, সঞ্চয়ের বাহক এবং ঋণ পরিশোধের উপায় হিসেবে ব্যবহৃত হয় ব্যাপক অর্থে, তাকে বলা হয় অর্থ। এই অর্থের যোগানের বিভিন্ন প্রেক্ষাপটে অর্থকে আবার বেশ কয়েকটি ধারণায় বিভক্ত করা হয়। তার মধ্যে একটি হচ্ছে M1। এটাকে সংকীর্ণ অর্থে মুদ্রা বলা হয়। এই M1 দ্বারা আমরা কি বুঝি? M1 দ্বারা আমরা বুঝি যে একটি দেশে, উক্ত দেশের জনগণের হাতে নগদ মুদ্রা ও ব্যাংকে রক্ষিত চাহিদা আমানত এর সমষ্টি হলো M1 বা সংকীর্ণ অর্থে মুদ্রা, ইংরেজিতে বলা হয় ন্যারো মানি। বিষয়টা কীরকম? বিষয়টা হচ্ছে, যদি বাংলাদেশ হয়, বাংলাদেশের জনগণ 17 কোটি। এই 17 কোটি জনগণের হাতে রক্ষিত কী পরিমাণ কাগজি মুদ্রা এবং ধাতব মুদ্রা আছে, এবং সেই সাথে উক্ত 17 কোটি জনগণের ব্যাংকে যে চাহিদা আমানত বা কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে, যে কারেন্ট অ্যাকাউন্ট বা চাহিদা আমানত থেকে ইচ্ছা করলেই সে টাকা উত্তোলন করে ব্যয় করতে পারবে, সেই চাহিদা আমানতের সমষ্টি হচ্ছে M1 বা সংকীর্ণ মুদ্রা। M1 এর সংজ্ঞাটাকে তাই আমরা এভাবে বলতে পারি। M1 এর সমীকরণটাকে আমরা দেখতে পাচ্ছি যে M1 ইকুয়াল, এটাকে সি প্লাস ডিডি ধরা হয়েছে। আমরা যদি দেখি যে এখানে সি হচ্ছে কারেন্সি এবং ডিডি হচ্ছে ডিমান্ড ডিপোজিট। কারেন্সি হচ্ছে কি পরিমাণ অর্থ জনগণের নিকট মুদ্রা আকারে আছে সেই পরিমাণ, এবং ডিডি হচ্ছে ডিমান্ড ডিপোজিট বা চাহিদা আমানত, কি পরিমাণ চাহিদা আমানত ব্যাংকে জনগণের অর্থ রক্ষিত আছে, সেই রক্ষিত অর্থের এই দুটো পরিমাণ মিলেই হলো ডিমান্ড ডিপোজিট। তো শিক্ষার্থীরা, আমরা বুঝলাম যে আসলে M1 কি। M1 হচ্ছে সংকীর্ণ অর্থের মুদ্রা। যে সংকীর্ণ অর্থের মুদ্রার সমীকরণটা হচ্ছে M1 ইজ ইকুয়াল সি প্লাস ডিডি। সি হচ্ছে কারেন্সি এবং ডিডি হচ্ছে ডিমান্ড ডিপোজিট। এবার আমরা দেখব যে আসলে M2টা কি। M1-এরই একটি পরিবর্ধিত রূপ বা তুলনামূলক অপেক্ষাকৃত বিস্তৃত মুদ্রা বলা হয় M2-কে। নামেই বোঝা যায় যে M2 অপেক্ষাকৃত M1-এর তুলনায় কিছুটা বিস্তৃত মুদ্রা। তাই M2 বলতে কি বোঝাবে? M2 বলতে বোঝাবে যে M1-এর সাথে বিভিন্ন ব্যাংকে রক্ষিত জনগণের স্বল্প মেয়াদী আমানত, যে আমানতগুলো আসলে আগের মতো ডিমান্ড ডিপোজিট নয়, যে কোনো সময় কারেন্ট ডিপোজিট নয়, যে কোনো সময় চাইলেই ব্যাংক থেকে টাকা পাওয়া যাবে না। জনগণ সেখানে স্বল্প মেয়াদে বিভিন্ন আমানত রেখে থাকে, 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর ইত্যাদি নামে। যে আমানতগুলা
ইচ্ছা করলেই ভাঙানো যাবে না, সেই আমানত, সঞ্চয়ী আমানত ইত্যাদি সমষ্টিকে বলা হয় M2। তাহলে M2 হচ্ছে M1 প্লাস অন্যান্য স্বল্পমেয়াদী বা সঞ্চয়ী আমানতের সমষ্টি হচ্ছে M2 বা অপেক্ষাকৃত বিস্তৃত অর্থের মুদ্রা। সেটা কি? সেটা আমরা দেখছি যে M2 হচ্ছে M1 এবং তার সাথে হলো TD টাইম ডিপোজিট, তার সাথে হলো SD সেভিংস ডিপোজিট, তার সাথে DA ডিপোজিট অ্যাকাউন্টস, ওই সঞ্চয়েরই একটা অ্যাকাউন্ট, MFS যেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড শেয়ার, এটাও এক প্রকার সঞ্চয়ী আমানত বা স্বল্পমেয়াদী আমানত হিসেবে কাজ করে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে যে M1-এ যা যা ছিল তাও M2-তে সম্পৃক্ত হয়ে আমরা এটাকে বৃহৎ আকারে লিখতে পারি M2 ইজ ইকুয়াল টু কারেন্সি প্লাস ডিমান্ড ডিপোজিট চাহিদা আমানত প্লাস টাইম ডিপোজিট মেয়াদি আমানত বা সময় মেয়াদি আমানত, SD হচ্ছে সেভিংস ডিপোজিট, ডিএ হচ্ছে ডিপোজিট অ্যাকাউন্টস, MFS হচ্ছে মিউচুয়াল ফান্ড শেয়ারস। তো এই হচ্ছে M2 অপেক্ষাকৃত বিস্তৃত অর্থে মুদ্রা। তাহলে M1 গেল, M2 গেল, এবার আমরা M3 পড়ব শিক্ষার্থীরা। M3 কি? M3 হচ্ছে M2-র তুলনায় আরও কিছুটা বিস্তৃত অর্থে মুদ্রা। তাই M3 হবে M2 এর সাথে দীর্ঘমেয়াদী আমানত ও অন্যান্য এ জাতীয় উপাদান যুক্ত হয়ে সৃষ্টি হয় M3 বা অপেক্ষাকৃত আরও বিস্তৃত মুদ্রা। অর্থাৎ M2-তে ছিল M1-এর যাবতীয় উপাদান, এবার M3-তে M2 এর যাবতীয় উপাদান চলে আসবে। অর্থাৎ M3 হবে M2 প্লাস ডিএল এখানে নিচে দেওয়া আছে লং রান ডিপোজিট। দেখো, লং রান ডিপোজিট সাধারণত বেশ কয়েক বছর মেয়াদি হয়, 3, 4, 5, 6, 10, 12, 15, 20 বছর মেয়াদি হবে, এগুলোকে বলা হয় লং রান ডিপোজিট। ডিএল আর এ হচ্ছে রিপার্চেবল এগ্রিমেন্ট, পুনঃক্রয় চুক্তি, এগুলাও দীর্ঘমেয়াদী মুদ্রার মধ্যে চলে আসে। আর এই হচ্ছে ইউরো ডলার। তো শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে M3 হচ্ছে চূড়ান্তভাবে M3 হচ্ছে কারেন্সি 3 প্লাস ডিমান্ড ডিপোজিট প্লাস টাইম ডিপোজিট প্লাস সেভিংস ডিপোজিট প্লাস ডিপোজিট অ্যাকাউন্টস প্লাস মিউচুয়াল ফান্ড শেয়ারিং প্লাস নতুন করে এবার আসলো ডিএল লং রান ডিপোজিট, আর এ হচ্ছে রিপারচেজেবল অ্যাকাউন্ট এগ্রিমেন্টস, আর ই হচ্ছে ইউরো ডলার। তাহলে অপেক্ষাকৃত বিস্তৃত মুদ্রা হলো M3 আমরা বুঝলাম। এবার আমরা দেখব M4 কি। M4 সর্বাপেক্ষা বা সর্ববৃহৎ অর্থের মুদ্রা, এটাকে বলা হয় বিস্তৃত অর্থে মুদ্রা। M3 এর সাথে অন্যান্য তরল সম্পদ যোগ করলে পাওয়া যায় M4 বা বিস্তৃত মুদ্রা। এই M4 এর মধ্যে M3 এর সকল উপাদান আসবে এবং তার সাথে আসবে হলো কি অন্যান্য তরল সম্পদ। তাই আমরা M4-কে বলতে পারি M3 প্লাস M0, যেখানে M0টা কি? M0টা হচ্ছে অন্যান্য তরল সম্পদ। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি স্পষ্টতই যে M1টা হচ্ছে একেবারে সংকীর্ণ অর্থের মুদ্রা এবং M4টা হচ্ছে সর্বোচ্চ বা সর্ববৃহৎ বিস্তৃত অর্থে মুদ্রা। তো এই ছিল M1, M2, M3 ও M4 ধারণা অর্থের। এবার আমরা আসলে দেখব যে এই সংকীর্ণ মুদ্রা এবং বিস্তৃত মুদ্রার মধ্যে পার্থক্য কি সেটা আমরা দেখব। শিক্ষার্থীরা আমরা জেনেছি যে সংকীর্ণ মুদ্রা হলো দেশের জনগণের হাতে রক্ষিত কাগজে এবং ধাতব মুদ্রা প্লাস হচ্ছে জনগণের যে ব্যাংকে বিভিন্ন সঞ্চয়ী আমানত বা
কারেন্ট অ্যাকাউন্ট, ডিমান্ড অ্যাকাউন্ট আছে, সেই ডিমান্ড কারেন্ট অ্যাকাউন্টের চাহিদা মাত্র যে পরিমাণ টাকা সে উত্তোলন করতে পারে সেই সমস্ত আমানতের সমষ্টি হচ্ছে কি সংকীর্ণ মুদ্রা বা M1। আর বৃহৎ অর্থের মুদ্রা কি? বৃহৎ অর্থের মুদ্রা হচ্ছে এই সংকীর্ণ অর্থের মুদ্রা প্লাস অন্যান্য স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী যাবতীয় আমানতের সমষ্টি হচ্ছে বৃহৎ অর্থের মুদ্রা। সে অর্থে সংজ্ঞা আকারে আমরা ব্যাখ্যা করতে পারি সংকীর্ণ অর্থের মুদ্রা এবং বিস্তৃত অর্থে মুদ্রাকে। সংকীর্ণ অর্থের মুদ্রাকে আমরা বলতে পারি যে জনগণের হাতে রক্ষিত বিভিন্ন মুদ্রা প্লাস ব্যাংকে রক্ষিত চাহিদা আমানতের সমষ্টি হচ্ছে সংকীর্ণ অর্থের মুদ্রা। আর বিস্তৃত অর্থের মুদ্রা কীভাবে বলতে পারি? বিস্তৃত অর্থের মুদ্রা বলতে পারি সংকীর্ণ অর্থের মুদ্রা প্লাস ব্যাংকে রক্ষিত বিভিন্ন স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী আমানত এবং অন্যান্য সম্পদের সমষ্টি হচ্ছে বিস্তৃত অর্থে মুদ্রা। এটা আমরা বিস্তৃত অর্থে বলতে পারি। তৃতীয়ত সমীকরণ ভিত্তিক একটা পার্থক্য আমরা করতে পারি। প্রথমে এগুলো সংজ্ঞাগত, এরপরে আসি সমীকরণগত একটা পার্থক্য করতে পারি। আমরা এই ক্লাসেরই পূর্বের দিকে আমরা দেখেছি যে সমীকরণে আমরা সংকীর্ণ অর্থে মুদ্রা নিয়ে আসতে পারি। সেখানে আমরা দেখেছি M1 হচ্ছে C প্লাস ডিডি, যেখানে C হচ্ছে কারেন্সি, ডিডি হচ্ছে ডিমান্ড ডিপোজিট। বৃহৎ অর্থের মুদ্রা যদি আমরা M4কে বলি তাহলে আমরা সেখানে দেখেছি যে M4 হচ্ছে M3 প্লাস M0, অর্থাৎ M3-র মধ্যে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী যাবতীয় আমানত, জনগণের হাতে রক্ষিত কারেন্সি এবং সকল কিছু সহ M4 এসে যুক্ত হলো কি অন্যান্য তরল সম্পদ। সেটা আমরা সমীকরণ আকারে দেখতে পারি। তো ঠিক আছে শিক্ষার্থীরা, সমীকরণের পার্থক্য আমরা দেখলাম সংকীর্ণ ও বিস্তৃত মুদ্রার মধ্যে। সময়ের এক ধরনের পার্থক্য রয়েছে। আমরা সংকীর্ণ অর্থে মুদ্রা ব্যবহার করতে পারি আমাদের জীবনের সর্বক্ষেত্রেই। যে কোনো সময় ক্যাশ তরল টাকা আমাদের হাতে থাকলে সেটা যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারি, কোনো সময়ের প্রয়োজন হয় না। কিন্তু আমরা যদি বিস্তৃত অর্থে মুদ্রা আমাদের দৈনন্দিন জীবন সহ অন্যান্য কাজে ব্যবহার করতে যাই তাহলে কিছুটা সময়ের কিন্তু আমাদের প্রয়োজন হবে, কারণ এটা ব্যাংকে বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে যেতে হবে, ওই পরিমাণ অর্থ ভাঙাতে হবে, নিয়ে আসতে হবে, কিছুটা সময়ের প্রয়োজন হবে। তাই এখানে সময়গত এক ধরনের পার্থক্য কিন্তু সংকীর্ণ মুদ্রা এবং বিস্তৃত মুদ্রার মধ্যে রয়েই গেছে। সংকীর্ণ মুদ্রায় কোনো ধরনের কালক্ষেপণ বা সময়ের প্রয়োজন হয় না, কিন্তু বিস্তৃত মুদ্রা ব্যবহার করতে গেলে অবশ্যই সময়ের প্রয়োজন হয়। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বারে হচ্ছে ব্যবহার বা জনপ্রিয়তা। আমরা সংকীর্ণ মুদ্রা যেটা ক্যাশ আকারে হাতে থাকে অথবা যে কোনো সময় ব্যাংকে থেকে তুলতে পারি, টাইম ডিপোজিটের অর্থ বা চাহিদা আমানতের অর্থ, সেটার আমরা ব্যাপক ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে লক্ষ্য করি, এজন্য এর জনপ্রিয়তাও বেশি। কিন্তু আমরা দেখি যে দীর্ঘমেয়াদী যে সমস্ত বিস্তৃত মুদ্রা রয়েছে সেই বিস্তৃত মুদ্রা কিন্তু আমরা সর্বক্ষেত্রে ব্যবহার দেখি না বা ওই অর্থে জনপ্রিয়ও নয়। অনেক জায়গায় আছে, হাটে বাজারে বা অন্য জায়গায় আমরা দেখি যে মানুষজনকে চেক দিতে চাইলে তারা কিন্তু চেক গ্রহণ করতে রাজি থাকে না। রাজি না থাকার কারণে অনেক সময় সব ক্ষেত্রেই ট্রানজ্যাকশন হয় না। আমাদের মতো অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে এই সমস্যাটা ব্যাপকভাবে দেখা যায়, যেখানে মানে ব্যাংকিং সিস্টেম আরও জোরদার আছে, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার জোরদার আছে, সেখানে কিন্তু আরও বিস্তৃতভাবে আমরা এরূপ অর্থের লেনদেন দেখতে পাই, যেটা আমাদের বাংলাদেশ সহ অন্যান্য অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে ওই পরিমাণে দেখতে পাই না। তাই দেখা যাচ্ছে যে সংকীর্ণ অর্থে মুদ্রার ব্যবহার বেশি বা জনপ্রিয়তা বেশি, বিস্তৃত অর্থের ব্যবহার বা জনপ্রিয়তা অতটা নয়। 5 নম্বরে আছে তারল্য। অবশ্যই সংকীর্ণ অর্থ অধিক তরল বিশিষ্ট, সবটাই তরল বিশিষ্ট প্রায়। যত টাকা হাতে থাকে বা যতটা কাগজি মুদ্রা বা ধাতব মুদ্রা হাতে থাকে সবটাই তারল্য এবং প্রায় তরল অর্থ, যেটা আমরা চাহিদা আমানত হিসেবে বারবার বলছি, সেটাও প্রায় তরল অর্থ হিসেবে ব্যবহৃত হয়।
এজন্য সংকীর্ণ অর্থের মুদ্রা অধিক তরল বিশিষ্ট হয়ে থাকে, কিন্তু বিস্তৃত অর্থের মুদ্রা অতটা তারল্যতা পায় না। সেগুলো ভাঙাতে গেলে প্রসিডিউর করতে গেলে সময়ের প্রয়োজন হয় এবং দীর্ঘমেয়াদে একটা বিস্তৃত সময়ের সাথে জড়িত বিধায় অতটা তারল্যতা বিস্তৃত অর্থের মুদ্রার মধ্যে পাওয়া যায় না। তো শিক্ষার্থীরা, সংকীর্ণ অর্থের মুদ্রা অধিক তরল বিশিষ্ট এবং বিস্তৃত অর্থের মুদ্রা অতটা তরল নয়। জাতীয় আয়ে কোন অর্থের কী পরিমাণ অবদান আছে সেই অর্থে সর্বশেষ সংকীর্ণ ও বিস্তৃত মুদ্রাকে বিভক্ত করা হয়েছে। সেটা কি? মিল্টন ফ্রিডম্যান সহ অন্যান্য আধুনিক অর্থনীতিবিদ তারা মনে করেছেন যে জাতীয় আয়ের ক্ষেত্রে সংকীর্ণ অর্থের মুদ্রার তুলনায় বিস্তৃত অর্থের মুদ্রার গুরুত্ব বেশি। এখানে জাতীয় বিভিন্ন আর্থিক নীতি বা অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নে দীর্ঘমেয়াদী বিস্তৃত অর্থের যে পরিমাণ অর্থ রয়েছে সেইগুলা একটা জাতিকে পরিকল্পনা প্রণয়ন এবং আর্থিক নীতি প্রণয়নে সহযোগিতা করে থাকে, কিন্তু সংকীর্ণ অর্থের মুদ্রা অতটা সহযোগিতা করে থাকে না। সংকীর্ণ অর্থের মুদ্রা কেবলমাত্র দৈনন্দিন কাজে, যেটাকে আমরা অর্থনীতি ভাষায় ট্রানজ্যাকশনের ডিমান্ড ফান্ড মানি, সেই অর্থেই বেশি ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু দীর্ঘমেয়াদী একটা দেশে বিনিয়োগ স্থাপনের জন্য, বিনিয়োগ বাড়ানোর জন্য, দীর্ঘমেয়াদী কর্ম পরিকল্পনা করার জন্য বিস্তৃত অর্থের মুদ্রার প্রয়োজন বেশি। তাই জাতীয় আয় বৃদ্ধিতে সংকীর্ণ অর্থে মুদ্রা নয়, বরং বিস্তৃত অর্থের মুদ্রার অবদান বেশি, একথা আমরা নির্দ্বিধায় বলতে পারি। তো এই ছিল সংকীর্ণ ও বিস্তৃত অর্থের মুদ্রার মধ্যে পার্থক্য আমরা এতক্ষণ দেখলাম। তো আজ এই পর্যন্তই। 12 লেকচারের বা বক্তৃতা 12তে আমরা অর্থের দুটি বিষয় নিয়ে আমরা পড়লাম। একটি হচ্ছে অর্থের বিভিন্ন ধারণা M1, M2, M3 ও M4, আর একটি পড়লাম সংকীর্ণ অর্থের মুদ্রা এবং বিস্তৃত অর্থের মুদ্রার মধ্যে পার্থক্য। তো শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ।